বেশ কিছুদিন থেকে দেশে একটা জ্বালানি সংকট চলছে। এর আগে ঈদের সময়ে আমার গ্রামে যেটা হয়েছিল, টানা ৩৬ ঘন্টা বিদ্যুৎ ছিল না। একটা ঝড় হয়েছিল, ছোট কালবৈশাখী ঝড়ও বলা যায়, যদিও বৈশাখ মাস এখনও আসেনি। তবে সেই ঝড়ের কারণে প্রায় ৩৬ ঘন্টা বিদ্যুৎ ছিল না। ফোনে নেটওয়ার্কও ছিল না, কারণ নেটওয়ার্কের সঙ্গেও যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, অন্যান্য যে সিম কোম্পানি আছে তাদের যে টাওয়ার, সেখানেও কোনো রকম সংযোগ ছিল না। দেখা যাচ্ছে আমি 10 জনকে কল দিলাম, সেখান থেকে একজনের কাছে হয়তো যাচ্ছে, কিংবা কল গেলেও ফোনটা বন্ধ, কারণ ফোনে তো চার্জ নেই। ওই সময়টাই আমি না পারছি আমার ল্যাপটপ চালাতে, চার্জ নেই। চার্জ থাকলেও, কারণ আমরা এখন ফোনে কোনো কিছু ডাউনলোডও দিয়ে রাখি না, আমরা সব কিছু কী করি, নেট থেকে দেখি, ইউটিউব থেকে দেখি, নেটফ্লিক্স থেকে দেখি, যা যা দরকার আছে সব অনলাইনে। বিশেষ করে এন্টারটেইনিং যে জিনিসগুলো আছে, মুভি, সিনেমা, গান, এরকম কোনো কিছু। সেই সময় আমার ফোনটায় কিছু চার্জ ছিল, আর যেহেতু ফোনের নেটওয়ার্কই ছিল না, কথা বলা যাচ্ছে না, তাহলে ইন্টারনেটের তো প্রশ্নই আসে না। এই মুহূর্তে আমার মাথায় একটা সিনেমার কথা খুব ঘুরপাক খাচ্ছিল, যে আমরা কি তাহলে ওই সিনেমাটার কথাই বাস্তবায়ন হতে যাচ্ছে? আমরা যেই যুগটার দিকে যাচ্ছি, যে সেই সিনেমাটার কথাই কি আবার ঘটতে চাচ্ছে পৃথিবীতে এমন কিছু? এরকম আমার কাছে মনে হচ্ছিল। তো আজকে ভাবলাম, যেহেতু আজকে বিদ্যুৎও আছে, ইন্টারনেটও আছে, তাই সেই সিনেমাটা নিয়ে একটু কথা বলি। এটা একটা জাপানি মুভিটার নাম হচ্ছে দ্য সার্ভাইভাল ফ্যামিলি। আমি শর্টকাট বলছি, এটা ওরকম কোনো মুভি এক্সপ্লেইন টাইপ ভিডিও না। সিনেমাটা শুরু হচ্ছে এরকম যে জাপানের টোকিও শহর, অনেক ব্যস্ততম একটা শহর, আমরা সবাই জানি। যে শহরের শুরুতেই আমরা দেখি যে হ্যাঁ, সব কিছু চলছে, মেট্রো চলছে, বাস, কার, সাইকেল, যা কিছু আছে সব কিছু চলছে। একটা পরিবারের যেই মালিক এই গল্পের, তিনি হচ্ছে নায়ক। পুরো পরিবারটাই হচ্ছে গল্পের নায়ক, দ্য সার্ভাইভাল ফ্যামিলি। তো সেই নায়ক কী করে, ঘুম থেকে উঠে তার ফোনে টাইম দেখে, তারপরে লিফটে করে, গাড়িতে করে অফিসে চলে যাই। এরপরে দেখি যে আমরা সেখানে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। মেয়ে সবসময় ফোনে স্ক্রল নিয়ে ব্যস্ত, ফ্রেন্ডসদের সাথে চ্যাটিং করছে, সেলফি উঠাচ্ছে, আরও কত কিছু করছে। অন্যদিকে তার ছেলে ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কেউ কারোর সাথে কথাই বলছে না। অন্যদিকে বাড়ির যে গৃহিণী, যে অফিস চলে গেছে, তার যে ওয়াইফ, সে হচ্ছে রান্নাবান্নার কাজে ব্যস্ত। কিন্তু রান্নাবান্নাও এখন ডিজিটাল হয়ে গেছে, ইন্ডাকশান কুকারে রান্না করছে, ওভেনে কোনো কিছু গরম করছে, ফ্রিজে রিজার্ভ করছে। সব কিছু মিলিয়ে ডিজিটাল একটা সিস্টেম, যেমন জাপানের টোকিও শহর হওয়া উচিত। আপনি যেরকম কল্পনা করছি, যেহেতু তারা অনেক ধরনের প্রযুক্তিগত দিক দিয়ে অনেক এগিয়ে, তো সেরকম একটা ফ্যামিলির কথা। সব কিছুই চলছে। হুট করে পরের দিন দেখলাম যে হ্যাঁ, সিনটা এমন যে রাত হলো, সবাই ঘুমাইতে গেল, নতুন সকাল হইল, দেখে তার যে ঘড়িতে কাজ করছে না। তো সেই লোক ভাবছে সে মনে হয় দেরি করে ফেলেছে। তারপরে তার ওয়াইফকে বলে, এখন কটা বাজে? বলে, কটা বাজে জানি না, কারণ বাড়িতে কোনো ঘড়ি কাজ করছে না, কোনো ঘড়ি কাজ করছে না। ইভেন বিদ্যুৎ নেই, গ্যাসের যে লাইন সেটা নেই, ইন্টারনেটও তো নেই। এখন সেই লোক যখন অফিসে যাবে, তো সে কী করবে? লিফটের কাছে গিয়ে দেখে লিফট চলছে না। সে সিঁড়ি বেয়ে হেঁটে আসে। সে শুধু একা না, পুরো অ্যাপার্টমেন্টে যতজন লোক ছিল সবাই হচ্ছে সেই সিঁড়ি বেয়ে নেমে আস্তে আস্তে যায়। রাস্তায় গিয়ে দেখে কোনো গাড়ি চলছে না। অনেকে অফার করে যে বেশি টাকা দিচ্ছে, আমাকে নিয়ে যাও, কিন্তু যেই ভাড়াটে কার বা গাড়িগুলো পাওয়া যায় রাস্তায়, সেগুলো চলছে না, কারণ তারা বলছে টাকা দিয়ে হবে না, কারণ আমাদের গাড়ি চলছে না, গাড়ি স্টার্ট হচ্ছে না। এক পর্যায়ে তারা অফিসে যায়, অফিসে পৌঁছায় কোনোভাবে, হেঁটে হেঁটে পৌঁছানোর পরে গিয়ে দেখে সেখানেও বিদ্যুৎ নেই। সেখানে কীভাবে কী করবে? এক পর্যায়ে তারা তাদের যে অফিসের গ্লাস ছিল সেটা ভেঙে, কয়েকজন এমপ্লয়ি মিলে ভেঙে তার ভেতরে প্রবেশ করে। কিন্তু কারেন্ট তো নেই, কম্পিউটার তো চলছে না, ইন্টারনেটও নেই। তাহলে তারা কী কাজ করবে? অফিসার বস বলে, আজকে তোমাদের ছুটি, তোমরা চলে যাও। একদিন হয়, 2 দিন হয়, তৃতীয় দিন আবার যখন অফিসে আসে, তখন দেখে বিদ্যুৎ নেই। এক পর্যায়ে অফিসার বস তাদেরকে বলে যে যতদিন পর্যন্ত বিদ্যুৎ না আসবে ততদিন পর্যন্ত সবার ছুটি। তখন ওই লোকটা বলে যে অফিস যদি ছুটি হয়ে যায় তাহলে আমরা করবো কি? আমাদের স্যালারিটা আসবে কিভাবে? আমরা
কিভাবে খাবো, কিভাবে আমাদের বেতনটা আসবে, আমাদের আর্নিং সোর্স কোথায়। তো এই বিষয়টা অনেকটা চুপচাপ, যে অফিসার বস তখন অনেকটা না বলেও এইভাবে বলে দেয় যে তুমি যদি আমাকে কাজ করে না দাও তাহলে আমি তোমাকে কিভাবে বেতন দেব, আমার কাজই যদি না চলে তাহলে আমি কি খাবো, আমি কিভাবে চলবো, তুমি তো আমার এমপ্লয়। এরকম। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ওই লোকটার যে ছেলে, ধরেন সে কলেজে পড়ে, তার একটা সাইকেল ছিল। তো সে যখন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যায় তখন অন্যান্য লোকজন যাদের গাড়ি আছে কিন্তু কোনো কাজে লাগছে না, অনেকটা পেপার ওয়েটের মতো পড়ে আছে, কোনো কাজ নাই তার। তো অনেকেই সেটা দেখে ভেতরে ভেতরে ঈর্ষান্বিত যে ওর একটা সাইকেল আছে এবং খুব চলছে। এই সময় কিন্তু সাইকেলের দামও বেড়ে গেছে, যে একটা সাইকেলের দাম এমন হয়ে গেছে যে একটা বাইকের দামকেও ছাড়িয়ে গেছে, এরকম একটা বিষয়। অন্যদিকে তার যে ওয়াইফ ছিল সে একটা সুপার মার্কেটে গেছে এবং যেহেতু বিদ্যুৎ নেই তারা অনেক কিছু কিনছে, বিশেষ করে তারা গেছে মোমবাতি কিনতে। মোমবাতির দাম কয়েক গুণ বেড়ে গেছে, ধরেন 5 টাকার মোমবাতি 100 টাকা হয়ে গেছে। এই বিষয়টা কিছুদিন আগে আমাদের এখানে হয়েছিল যে 36 ঘন্টা বিদ্যুৎ ছিল না গ্রামে। এই সময় একটা মোমবাতির দাম সাধারণত কয় টাকা, 5 টাকা কিংবা 10 টাকা, 50 টাকা পর্যন্ত হয়ে গেছে। কারণ নাই, এই জিনিসটা যে এখনও চলে সেটা আমরা অনেকাংশেই ভুলে গেছি। সবসময় বিদ্যুৎ, টর্চ, চার্জার, তো এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে জিনিসের দাম হুট করে রাতারাতি 5 টাকা জিনিস 50 টাকা হয়ে গেছে। তার যে ওয়াইফ সে একটা সুপার মার্কেটে গেছে যে তার কিছু মোমবাতি দরকার এবং কিছু খাদ্যপণ্য দরকার। সেখানে আরও তার মতো অনেক হাউস ওয়াইফ আসছেন খাদ্যপণ্য কিনতে। সুপার মার্কেটের যে ম্যানেজার আছে সে বলে, আপনাদের কাছে অনুরোধ এইরকম যে কোনো রকম অনলাইন ট্রানজ্যাকশন করা যাবে না, আপনাদের কাছে যদি ক্যাশ টাকা থাকে আপনাদের পণ্য কিনতে পারবেন, আদারওয়াইজ নট। তখন তারা চাইলেও যেহেতু এখন আমরা প্রায় মোবাইল অ্যাকাউন্ট, তারপর মোবাইল ওয়ালেট, এগুলোতেই আমরা অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছি, আমরা ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে চলে যাচ্ছি। তারা চাইলেও তাদের কাছে যথেষ্ট পরিমাণ ক্যাশ টাকা ছিল না, তাই প্রয়োজন থাকা সত্ত্বেও তারা সব কিছু কিনতে পারছিল না। কয়েকদিন পরে সেই লোকটা ভাবে যে এখন কি করা যায়, যেহেতু আমাদের অফিসও নেই, জবও নেই, এখানে বিদ্যুৎ নেই, পানি নেই, কিছুই নেই। ইভেন প্রত্যেকটা ফ্ল্যাট, প্রত্যেকটা রুম দেখা যাচ্ছে এক একটা ডাস্টবিন হয়ে গেছে, ময়লা থাকতে থাকতে ডাস্টবিন হয়ে গেছে। এই অবস্থায় তারা সিদ্ধান্ত নেয় তারা আবার গ্রামে চলে যাবে, কিন্তু কিভাবে যাবে, বাস, ট্রেন কিছুই চলছে না। এক পর্যায়ে সেই লোকটা তার যা কিছু ছিল মোটামুটি 4টা সাইকেল ম্যানেজ করে। তার ছেলের অলরেডি একটা ছিল এবং বাকি 3টা সে ম্যানেজ করে, এবং তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড়, পানি, খাবার দাবার সব কিছু নিয়ে আস্তে আস্তে তারা যেতে থাকে। কিন্তু টোকিও থেকে তাদের গ্রাম অনেক দূর, তারা যেত ট্রেনে কিংবা বাসে বা এয়ারেও হয়তো তারা যেত, কিন্তু সাইকেল নিয়ে এত পথ কীভাবে যাবে, সে কারণে তারা একটা ম্যাপও নিয়ে নেয়। ম্যাপ নিয়ে যাওয়ার পথে যাচ্ছে 1 দিন 2 দিন 3 দিন এরকম একটা জায়গায় তারা মাঝে মাঝে রেস্ট নেয়, আবার যাত্রা শুরু করে, যেহেতু তারা সাইকেল চালিয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় গিয়ে তারা খাবার খাচ্ছে, খাবার পাচ্ছে। একসময় তাদের কাছে পানি শেষ হয়ে যায়। এখন তারা কি করবে? তারা যেতে যেতে একটা নদীর পাড়ে যায় এবং সেখানে বেশ কিছু পানি, নদীর পানি তারা খায়। তারা যে কোনো কিছু রান্না করবে, তাদের যে একটা আগুন দরকার, সেই আগুনও নাই। এক পর্যায়ে তারা কাঠের ঘর্ষণ দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে, ইভেন তাদের কাছে যে এ ধরনের লাইটার সেগুলোও কাজ করছে না, কোনো যান্ত্রিক জিনিস চলছে না, শুধুমাত্র সাইকেল ছাড়া। একটা পর্যায়ে তারা এমন একটা জায়গায় আছে যেখানে তাদের কাছে কয়েক বোতল পানি ছিল। নদীর ঘটনার আগের কথা, এটা আমি ভুলে গেছিলাম বলতে, আবার আমি বলে দিচ্ছি। সেখানে তাদের কাছে কয়েক বোতল পানি আছে। তো একটা ফ্যামিলি, একজন পুরুষ এবং একজন মহিলা, তাদের কাছে কিছু পানি চাই, কারণ পৃথিবীতে কোনো পানি নেই। এরকম একটা ঘটনা ঘটলো আজকে, যেহেতু 31শে ডিসেম্বর। কয়েকদিন আগে আমরা যেটা দেখলাম যে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে একই গ্রামের প্রায় 12 জন মানুষ মারা গেছে। তো খাবার ও পানির অভাবে মানুষ যে মারা যায় এটা খুব স্বাভাবিক। তো তাদের কাছে কয়েক বোতল পানি থাকার পরেও তারা বলছে আমাদের কাছে শুধুমাত্র 1 বোতল পানি আছে। তো একটা পর্যায়ে তারা ওখানে যায়, ওই নদীর পাড়ে গিয়ে, কিন্তু তাদের
কাছে কোনো খাদ্যদ্রব্য নেই, শুধুমাত্র পানি খেয়ে তারা কীভাবে সার্ভাইভ করবে। একটা পর্যায়ে তারা একটা বন্য শুকুর দেখতে পায় এবং সেটাকে তারা শিকার করে। যেহেতু তারা শহরে থেকে এসেছে, মানে এই ধরনের কাজ, কৃষিকাজ কিংবা জীবন বাঁচানোর জন্য মানুষের যে ধরনের কাজ সেটা তারা জানে না। এই অবস্থায় সেখানকার একজন লোক আসে এবং তাদেরকে সেই মাংসটা ছাড়িয়ে দেয়। তারা খুব খুশি হয় এবং তার বাড়িতে তাদেরকে নিয়ে যায় এবং সেই রাতে থাকতে দেয়। বাড়িতে তাদের কাছে এরকম একটা ফ্রেমে তাদের ছবি দেখতে পায় এবং ছবি দেখে লোকটা খুব লজ্জিত হয় যে এই লোকটাই, মানে এখন তারা যার বাড়িতে আছে, এই লোকটার ছেলে এবং বউ তাদের কাছে কিছু দূর আগে তাদের কাছে পানি চেয়েছিল, কিন্তু তাদের কাছে যেহেতু সাইকেলও নাই, তারা এত দূর পর্যন্ত আসতে পারেনি, তারা হেঁটে হেঁটে আসছে। তারা বিষয়টা নিয়ে লজ্জিত হয় এবং কাউকে কিছু না বলেই অনুতপ্ত হয় যে আমাদেরকে মানুষ এখনও হেল্প করছে, আমাদেরকে মানুষ তাদের বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাবার খেতে দিচ্ছে। তারপরে তারা ওখান থেকে বের হয়ে চলে যায়। যেতে যেতে একটা পর্যায়ে তারা রাস্তায় ভুল করে, মানে ম্যাপ দেখে যাচ্ছিল, সেই ম্যাপ দেখে তারা ভুল করে রাস্তাটা এবং একটা নদীর পাড়ে চলে যায়। এখন তাদের কাছে মনে হচ্ছে যেহেতু আমরা এই পথ দিয়ে এসেছি, আমাদের ওই পাড়ে গেলেই একটা যাবার ব্যবস্থা হয়ে যাবে। এখন নদীটা পার হইতে গিয়া যেহেতু তাদের কাছে সাইকেল আছে, প্রথমে তারা সবাই মিলে পার হয়। তারপরে একটা মানে কাঠ দিয়ে একটা ভেলার মতো কিছু একটা বানিয়েছিল, সেই ভেলা দিয়ে এবার তাদের সাইকেল এবং অন্যান্য জিনিসগুলা পার করছিল। পার করতে করতে হুট করে নদীতে মানে আকাশ থেকে বৃষ্টি শুরু হয় এবং নদীতে প্রচণ্ড স্রোত আসে। লোকটা ডুবে যায়, তাকে আর পাওয়া যায় না। তার ছেলে, বউ, মেয়ে তারা খুব কান্না করতে থাকে কী হবে। একটা পর্যায়ে তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনেক দিন হয়ে গেছে, প্রায় 100 দিনের মতো হয়ে গেছে। তারা টোকিও শহর থেকে তাদের গ্রামে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে। এই অবস্থা থাকার পরে এখন তারা কি করবে? হাঁটছে। কিছু দূর যাওয়ার পরে দেখে যে কিছু বন্য কুকুর, শিয়াল তাদেরকে আক্রমণ করে। তাদের কাছে যে ব্যাগ ছিল, তো আক্রমণ করার পরে তারা খুব ভীত সন্ত্রস্ত হয় এবং রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে দেখে একটা ট্রেন আসছে। তারা সেই রেল লাইনে বসে পড়ে এবং ট্রেন থামিয়ে তাদেরকে নিয়ে যায়। ও এর মধ্যে একটা যে ঘটনা ঘটে, অনেক দূর হাঁটতে হাঁটতে ওই লোকের যে ওয়াইফ ছিল তার একটা পা ভেঙে যায়, মানে তারা যেতে চাইলেও আর হেঁটে যেতে পারছে না। তখন তারা ওই ট্রেনে করে সামনের দিকে যেতে থাকে। এমন একটা সময়ে দেখা যায় যখন ট্রেনের শব্দ আসছে, ওই যে সেই লোক যে পানিতে ডুবে গেছিল, সে আসলে মারা যায়নি, মানে প্রচণ্ড স্রোতে সে সব কিছু ফেলে দিয়ে একটা কিনারায় গিয়েছিল। তো তার কাছে ছিল তার একটা ফায়ার ক্যান্ডেল ছিল। সেটা যখন জ্বালাই তখন ট্রেন থেকে দেখতে পাই যে দেয়ার ইজ সামওয়ান, ইভেন তার যে ওয়াইফ, তার ছেলে মেয়ে, তারাও দেখতে পায় যে এখানে কেউ একজন আছে। তারপরে সবাই মিলে এসে ওই লোককে নিয়ে যায়। তারপরে তারা তাদের যে গ্রামের জীবন, তার বাবা, সে পর্যন্ত তারা যেতে পারে, যেখানে তারা দেখে যে তার বাবা মাছ ধরছে এবং তার বাবা খুব খুশি হয় তার ছেলেকে দেখে, তার ছেলের বউ, তার নাতি পুতি যারা আছে তাদেরকে দেখে খুব খুশি হয়। এরপরে তারা ওখানে আবার মাছ ধরা শুরু করে। হুট করে একসময় বিদ্যুৎ চলে আসার পরে দুঃখ পায় মনে মনে যে আবার তাদেরকে সেই যান্ত্রিক জীবনে ফিরে যেতে হবে। তারা আবার সেই শহরের জীবনে ফিরে আসে। কিন্তু এইখানে একটা নতুন যে বিষয় হয়েছে, আগে তারা সবসময় মোবাইল, ল্যাপটপ সব কিছু নিয়েই পড়ে থাকতো। এখন তারা সেটা করে না, তারা একে অপরের সঙ্গে কথা বলে, যোগাযোগ রাখে। এইভাবেই সিনেমার গল্পটা শেষ হয়েছে, দ্য সার্ভাইভাল ফ্যামিলি। একটা মানুষ, একটা পরিবারকে সার্ভাইভ করতে হবে, কারণ পৃথিবীতে ধরুন যে বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, গ্যাস নেই, কোনো জ্বালানি নেই, কীভাবে আপনি সার্ভাইভ করবেন? আপনি যদি গ্রামের দিকে থাকতে পারেন তাহলে আপনি অনেকাংশে আপনি নদীর পানি খেয়ে হলেও কয়েক বছর সার্ভাইভ করতে পারবেন, গাছের ফল পেয়ে খেয়েও আপনি কিছুদিন থাকতে পারবেন। কিন্তু শহরের যে ব্যাপারটা, যে আপনার বাড়িতে যদি 6 ঘন্টা কারেন্ট না থাকে, যদি 6 ঘন্টা পানি না থাকে, আপনার অবস্থাটা কীরকম হয়, সেই রকম একটা বিষয়। তো এটা 2016-17 দিককার একটা সিনেমা, কিন্তু সিনেমাটা মানে 2100, 16, 17 হয়ে গেলেও, কিংবা তারও বেশি হয়ে গেলে, এখন থেকে 500 বছর হয়ে গেলেও সিনেমাটা একটা ইফেক্ট রাখবে সবসময়। সিনেমাটার নাম হচ্ছে দ্য সার্ভাইভাল ফ্যামিলি। এটা একটা জাপানিজ সিনেমা, ইংলিশেও পাওয়া যায় ডাবিং করে, অথবা সাবটাইটেলও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর জ্বালানি কিংবা বিদ্যুৎ সব কিছু ব্যবহারে আমাদের
একটু সাশ্রয়ী হওয়া উচিত। আমরা যদি একটু সাশ্রয়ী হই তাহলে জিনিসটা হয়তো আমরাও ভালোভাবে সেটা পাবো এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুব ভালো হবে। তাই প্রয়োজন না থাকলে অযথা বিদ্যুৎ কিংবা জ্বালানি আমরা অপচয় না করি। ধন্যবাদ।